নেপালে সরকার পতনের পর শুরু হয় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিল সেনাবাহিনী। নেপাল বিক্ষোভের মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসছে এক ডিজে শিল্পীর নাম। কেপি শর্মা ওলির বিরুদ্ধে একাই গড়ে তোলে দুর্গ। এবার পুতিন বাহিনীর উপর ন্যাটো জোটের হামলা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়ার শঙ্কা, বলছে সামরিক বিশ্লেষকরা। এক মাসে 6 আরব দেশে ইসরায়েলি বোমা হামলা। প্রতিরোধ করতে একাট্টা হচ্ছে সৌদি, মিশর, আমিরাত সহ বেশ কিছু দেশ। নেপালে দুদিন ধরে চলা বিক্ষোভে দেশ জুড়ে শুরু হয় তীব্র অস্থিরতা। এক পর্যায়ে বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে বিদেশ পাড়ি জমান দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কিন্তু ছাত্র জনতার সহিংসতা আরও তীব্র হয়ে ওঠে গণ অভ্যুত্থানের পরই। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্টে আগুন, স্লোগানের ঢল আর ব্যারিকেড ভাঙার দৃশ্য ছিল নজর কাড়ার মতো। পরিস্থিতি এতটাই ভয়াবহ উঠেছে যে শেষ পর্যন্ত এই অরাজকতা নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নেয় দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার রাত 10টার দিকে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষুব্ধকারীদের সতর্ক করে সেনাবাহিনী জানায়, এভাবে অস্থিরতা চালিয়ে গেলে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিকদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব। বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বানও জানান তিনি। নেপালের এই গণ অভ্যুত্থান শুধু সামাজিক মিডিয়ার নিষেধাজ্ঞার প্রতিবাদ নয়, এটি দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অসন্তোষের প্রকাশ। শিক্ষার্থী ও তরুণ সমাজের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ করেছে। সেনাবাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শান্তি স্থায়ী করতে সংলাপ এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিকল্প নেই। এখন সাধারণ মানুষ এবং সরকারি সংস্থাগুলোকে আরও সংযত ও সক্রিয় ভূমিকা নিতে হবে, যাতে নেপালের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপরও দিনভর রাজপথে চলছিল আগুন, চারদিকে স্লোগানে গর্জন আর ব্যারিকেড ভাঙার ঢল। সেনাবাহিনী করা উপস্থিতিও থামাতে পারেনি তাদের, বরং রাজপথে তাদের দৃঢ়তা আরও বেড়েই চলছিল। আর এই আন্দোলনের সামনের সারিতে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীদের। তবে এই বিক্ষোভের মাস্টারমাইন্ড হিসেবে সামনে এসেছে এক যুবকের নাম, যাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। নেপালের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, সরকার বিরোধী এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিলেন 36 বছরের এক যুবক সুদান গুরুং। একসময় বিভিন্ন অনুষ্ঠানে ডিজে হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই যুবক। 2015 সালে ভয়াবহ ভূমিকম্পে সন্তান হারানোর পর থেকেই সমাজসেবায় মন দেন সুদান। নিজে প্রতিষ্ঠা করেন হামি নেপাল নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন, যা শিক্ষা ও ত্রাণ কাজে সক্রিয়ভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষতার কারণে সুদান দ্রুতই তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এর আগে নেপালের বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদ করে ঘোপা ক্যাম্প আন্দোলনে সামিল হয়েছিলেন সুদান। সেই সময়ও এই যুবককে নিয়ে নেপালের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়। এবারও এই প্রতিবাদ বিক্ষোভের পর নতুন করে আবার আলোচনায় আসে সুদানের নাম। দেশটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ 26টি সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যুব সমাজের মধ্যে অসন্তুষ্টতা বাড়ে। সেটাকেই সরকার বিরোধী বিক্ষোভে কাজে লাগিয়েছেন সুদান। মঙ্গলবারে একদিকে যেমন ছাত্র জনতার স্লোগান মিছিল চলছিল, অন্যদিকে সুদানের অহিংস আন্দোলন ক্রমশই সহিংসতায় রূপ নিচ্ছিল। সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে জ্বলজ্বল করছিল একের পর এক সুদানের গান আর ভিডিও। পাশাপাশি ছিল বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার অংশগ্রহণের ছবিও। টিকটকের মতো যে অ্যাপসগুলো সরকারি বিধিনিষেধের মুখে পড়েনি, সেগুলোর মাধ্যমেই আন্দোলনকারীদের পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে তোলেন সুদান গুরুং। ডিজে থেকে সমাজকর্মী হয়ে ওঠা সুদান গুরুং এখন নেপালের ছাত্র যুবকের অনুপ্রেরণা এবং গণ অভ্যুত্থানের প্রতীকী মুখ। তিনি এখন এই গণ অভ্যুত্থানের মুখপাত্র আর সরকারের বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার নতুন মাত্রা পেয়েছে। প্রথমবারের মতো সরাসরি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিল ন্যাটো। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনকে কেন্দ্র করে জড়িয়ে পড়েছে মিত্র বাহিনী। বিশ্লেষকরা বলছে, ইউরোপে ছড়িয়ে পড়তে পারে এই যুদ্ধের আগুন।
বুধবার ভোরে ১ ডজনেরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। ইউক্রেনে বিমান হামলা চালানোর সময় এসব ড্রোন সীমান্ত অতিক্রম করলে তাৎক্ষণিকভাবে তৎপর হয় পোল্যান্ড সেনাবাহিনী। আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে মাঠে নামানো হয় ন্যাটোর যুদ্ধবিমান। যৌথ অভিযানে ভূপাতিত করা হয় রাশিয়ার একাধিক ড্রোন। এ ঘটনায় প্রথমবারের মতো সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে ন্যাটো জোট। পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানায় রাডার সিস্টেম ও স্থল প্রতিরক্ষা ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে। ভোরের এই অভিযানে ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধারও চলছে ব্যাপক তৎপরতা, যদিও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক নিশ্চিত করেছেন একাধিকবার আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত এই অভিযান এখনো অব্যাহত। ইউক্রেন বলছে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই পশ্চিমা শক্তিকে পরীক্ষা করে দেখছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনায় প্রমাণ করছে যুদ্ধ রাশিয়া ইউক্রেন সীমান্তে আর আটকে নেই। আকাশসীমার এই লঙ্ঘন ইউরোপ জুড়ে নতুন অস্থিরতার আভাস দিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত যদি ন্যাটোকে সরাসরি যুদ্ধের মাঠে নিয়ে আসে, তবে বিশ্ব আবারও উত্তপ্ত হয়ে উঠবে ভয়ঙ্কর যুদ্ধে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। যুদ্ধ, বোমা বারুদ আর রক্তপাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বিরাজ করছে উত্তেজনা। একের পর এক আরব দেশগুলোতে ইসরায়েলি হামলার ঘটনায় ক্রমে অস্থিতিশীল হয়ে উঠেছে পুরো অঞ্চল। সোমবার তিউনিসিয়ায় গাজামুখী মানবিক সহায়তা বহনকারী একটি বহরকে লক্ষ্য করে সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এছাড়া লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও নিয়মিতভাবে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এক আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদস্যরা। এই ঘটনার ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দিচ্ছিলেন। একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে শেষ সতর্কবার্তাও দিয়েছিলেন। গোষ্ঠীটির একটি সূত্র আল জাজিরাকে জানায়, ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্যই তারা সেখানে গিয়েছিলেন, কেননা কাতার এবং মিশর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে এই হামলার কারণে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। হামলায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।